অনেক উদ্যোগ, দেশে বিদেশে নানা তৎপরতা, তারপরেও ৯ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা আলো জাগছে। ঢাকা সফরে মার্কিন দূতের সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক কাম্য নয় বললেন জামায়াত আমির। আলোচনা হবে সরকার ও বিরোধী দলের সঙ্গে, অন্য দেশের সাথে নয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আইন শৃঙ্খলা ও স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুধার কমালো বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এটি দুঃসাহসিক পদক্ষেপ। মন্ত্রীর দাবি ৪ মাসে লোকসান ১৮,০০০ কোটি টাকা। ওএসডি চেয়ারম্যান বলছেন লোকসান নেই, তুঘলকি কাণ্ড চলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে। ৯ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। ২০১৭ সালে অগাস্টে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি তার একটিও। এমনকি খোদ জাতিসংঘ মহাসচিব ছুটে এলেও হয়নি কোনো কাজের কাজ। এই অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশে। প্রায় একই পরিস্থিতি থাকে পরের বছরও। এরপর ২০২৫ সালে আবারও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে প্রায় ১৭ লাখ রোহিঙ্গা। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা হলেও কোনো কিছুতেই আসেনি ফলাফল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আবারও তোড়জোড় শুরু হয়। একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও মেলেনি কোনো ফল। বিশেষজ্ঞরা বলছেন রাখাইনের পরিস্থিতি নিরাপদ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। মিয়ানমারের অবস্থার যদি পরিবর্তন না হয়, যেভাবেই চেষ্টা করা হোক, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো নিয়ম নেই বা এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে বলপূর্বক এদেরকে ফেরত পাঠানো হবে, যে কারণে এদেরকে প্রবেশ করার অনুমতিও দিতে হয়েছিল। এবং এটাও বুঝতে হবে যে এখানে যেই পরিমাণ মানুষ আছে এবং এটা ক্রমশ বাড়ছে, তো এত লোককে কিন্তু একবারে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং সেটারও একটা মাস্টার প্ল্যানের মতো লাগবে যে শর্ট টার্ম ইমিডিয়েটলি কে কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জাতিসংঘ কিংবা এক বা দ্বিপক্ষীয় উদ্যোগে সমাধান আসবে না রোহিঙ্গা সমস্যার। এ অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটা অর্থনৈতিক করিডোর করা, তার মাধ্যমে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ওই সম্ভাবনাটার জন্য আমাদের গবেষণা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যে এটা কীভাবে হতে পারে। কারণ তাদের রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করা হয়েছিল, চীনের রাষ্ট্রদূত তিনিও বলেছিলেন যে হ্যাঁ, রোহিঙ্গার সমস্যা এই ইকোনমিক করিডোরের মাধ্যমেও হয়তো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সফর কি কেবলই নিয়মিত সফর, নাকি রয়েছে বিশেষ তাৎপর্য? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই সফরে বাংলাদেশ তার নিজের সমস্যা সংকটের কথা বলারও সুযোগ পেয়েছে। তাছাড়াও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে বলেও মত তাদের। সার্জিও গুরের বাংলাদেশ সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রুটিন কূটনীতিক বৈঠকের বাইরেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এদিকে তার সম্মানে দেয়া নৈশভোজ বাতিল হয়েছে। ট্রাম্পের বিশেষ দূতের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেহেতু কথা হয়নি, তাই তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নেই বলেই ধরে নেওয়া যায়। এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক ভালো করার চিন্তা করবে না নতুন সরকার। আমাদের যে একটা মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি আছে, এমন না যে একজনকে চুজ করছি আরেকজনকে ছাড়ছি, সেটা না।
অনেকে এটাকে ব্যালেন্সিং বলে। আমরা আমাদের যেটা প্র্যাগম্যাটিক, আমাদের জন্য যেটা বাস্তব, আমাদের যেটা প্রয়োজন, সে ধরনের যে আমরা একটা পররাষ্ট্র নীতি চাচ্ছি, সেটাই আমরা আমাদের দিক থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। নিয়মিত সফর আমি বলছি এটা, কিন্তু তার মানে এই না যে তাৎপর্য খুব কম। বাংলাদেশ আসলে কোনো একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করে আরেকটা দেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করবে না। সফরে শুধু যুক্তরাষ্ট্রের চাওয়াই নয়, বাংলাদেশের চাওয়া নিয়েও কথা হয়েছে এমন ধারণা বিশ্লেষকদের। আমার মনে হয় চুক্তির মধ্যে কিছু ক্লজ আছে যেগুলো আমাদের বিপক্ষে যায়, সেগুলো যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তারা এগুলোকে তুলে ধরতেই পারে। আমরা শুধু কথা বলছি যে আমেরিকার দিক থেকে কি কনসার্ন, তিনি কেন এসেছেন, তিনি আমাদের কাছে কি চান, কিন্তু আমাদেরও আমেরিকার কাছে কিছু চাওয়া পাওয়া আছে। এবং এই চাওয়া পাওয়ার দাবিটা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো সুসম্পর্ক, এক হলো একটা ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। তবে ভারতের হাই কমিশনারের সঙ্গে সার্জিও গোরের বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করেন তারা। আলাদা মিটিং করা সেটা একটা মানে একটা ডিফারেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্স আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের হাই কমিশনের সাথে বৈঠক অপ্রত্যাশিত, এটি কাম্য নয়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের একটি স্থানীয় পত্রিকায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার ও বিরোধী দলের সাথে, অন্য দেশের সাথে নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনে সদিচ্ছার অভাবে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি হবে ভয়াবহ বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। তো অতীতের যে নির্বাচন গেল, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটি বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনে প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্থানীয় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বসে দলের স্থায়ী কমিটির বৈঠক। 2 ঘন্টার বৈঠকে দেশের সমসাময়িক ইস্যুর পাশাপাশি আলোচনার টেবিলে বড় অংশ জুড়ে ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি চেয়ারম্যানকে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। দেশের আপনার রাজনীতির বর্তমান অবস্থা, তারপরে দেশের আপনার প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আর সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তারা। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েক মাস ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নীতি সুদহার কমালো কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতি সূত্র বলছে এতে কমবে ঋণের সুদহার, বাড়বে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এটি এক দুঃসাহসিক পদক্ষেপ। মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ব্যবস্থায় কঠোরতা আরোপ করতে না পারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অর্থনীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসের মধ্যে 4 মাসই মূল্যস্ফীতি 9% ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে উচ্চ হারে। তবে প্রতিষ্ঠানটির অপর এক পরিসংখ্যান বলছে, দিন দিন প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি অনেকটা মন্থর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধির গতি বাড়ানোকেই অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সরকারের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও অর্জন করতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। গেল বৃহস্পতিবার নীতি সুদহার 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি পরিচালনা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ তলানিতে নামে, কমে যায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন ব্যবসায়ী নেতারা। অত্যন্ত ভালো একটা কাজ করলো সেন্ট্রাল ব্যাংক, কারণ ইন্টারেস্ট রেট কমিয়ে আনলে আমাদের প্রাইভেট সেক্টরের ওপরে এবং বিশেষ করে যেই ভয়াবহ একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। জিডিপি গ্রোথ রেট সেটা হয়তো বা কিছুটা বাড়বে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়বে কিছুটা হলেও, এবং এই দুটো নেট এফেক্ট হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কিছুটা হলেও বাড়বে। অর্থনীতিবিদরা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই এমন পদক্ষেপে চ্যালেঞ্জও রয়েছে। হওয়া দরকার ছিল এখন বাড়ানো, সেটা না বাড়ায় তারা কমাইছে, এটা একটা দুঃসাহসিক কাজ করছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, এই দীর্ঘদিন এইভাবে যদি আপনি সুদের আর নীতি সুদের আর এইভাবে বাড়ায় রাখেন তাহলে অর্থনীতি আবার ভিন্নভাবে সমস্যা হতে পারে। মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একটা মেকানিজম, নট অনলি মেকানিজম। সেই ক্ষেত্রে আপনি পণ্য প্রোডাকশন সাপ্লাই বাড়ান, আপনি সেখানে সাবসিডি দেন, আপনি এই যে মার্কেটিং চ্যানেলটাকে ঠিক করেন। তবে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন কেউ কেউ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রীর দাবি লোকসানে আছে বিপিসি, কিন্তু সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানের দাবি কোনো লোকসানেই নেই। সম্প্রতি জাতীয় সংসদে আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের করাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, গেল 4 মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে 18,000 কোটি টাকার বেশি। চেয়ারম্যান ও মন্ত্রীর তথ্যের এমন বৈপরীত্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলে কি লোকসানে বিপিসি? হুরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা না বাড়ানোয় লোকসানের মুখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। যুদ্ধ পরিস্থিতিতে চড়া দামে তেল কিনে দেশে কম দামে বিক্রি করায় গত 4 মাসেই প্রতিষ্ঠানটির লোকসান ছাড়িয়েছে 18,699 কোটি টাকা। সংকটের ভয়াবহতা ও বিপুল লোকসানের চিত্র তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বিপিসির মারাত্মক তারল্য সংকটের চিত্র তুলে ধরা হয়। আমাদের যে পরিমাণ অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে এই সময়, আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের ইএমআরডির মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি কন্টিনিউয়াসলি, যেন এই টাকাগুলো আমাদেরকে যে ভর্তুকিটা দিতে হলো সেটা যেন সরকার আমাদের ফিল আপ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পুরো প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ঘাটতি পূরণ না হলে দেশের পুরো জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সরকার কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে। এটা যদি করতে পারে তাহলে দুই ক্ষেত্রে লাভবান হবে, লসের ইয়েটাও কমে যাবে, আর আমার আপৎকালীন সময়ে যাতে বাংলাদেশের মানুষ যাতে জ্বালানি তেল পায় সেটারও ব্যবস্থা হয়ে যাবে। লস দেওয়ার ব্যাপারটা আগে থেকে করা থাকে। কুইক রেন্টালের নামে এগুলো যখন সরকার যখন উদ্বৃত্ত উৎপাদন হয় তখন না কিনলেও তাদেরকে একটা চার্জ নামে দেয়া হয়। সবগুলো হচ্ছে এখানে লস হওয়ার মতো আয়োজন আগে থেকে যে সরকার হোক এগুলো করে রাখা হয়, তো ফলত এটা ক্ষতিপূরণ দিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি নাই তো। এই মুহূর্তে আর্থিক সহায়তা না পেলে সময় মতো আমদানির মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলে চরম জ্বালানি সংকটের দিকে যেতে পারে দেশ, এমন মতো তাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
2রা অগস্ট 2024 আন্দোলন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসেন অভিভাবক, শিক্ষক, শিল্পী, পেশাজীবী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান দেশজুড়ে গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দেয়। লাখো মানুষের দ্রোহ যাত্রা কাঁপন ধরিয়ে দেয় ক্ষমতার মসনদে। রাজপথ রক্তে রঞ্জিত, কিন্তু ক্ষমতায় যে কোনো উপায়ে টিকে থাকতে মরিয়া সরকার। ভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আলোচনায় বসার এই আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষ। শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। 33 জুলাই অর্থাৎ 2রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর 28 জেলায় অনুষ্ঠিত হয় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। সহিংসতার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ধানমন্ডিতে সংস্কৃতি কর্মীদের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। প্রতীকী প্রতিরোধ আন্দোলনে নতুন গতি সঞ্চার এবং গণ অংশগ্রহণকে আরও বেগবান করে তোলে। এই সময়টাতে আন্দোলনটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ছিল, যখন অভিভাবকরা দেখছে তাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা মারা যাচ্ছে, এবং তার সন্তান যখন গেছে, বাবা মা স্বাভাবিকভাবে আর ঘর থাকতে পারেনি, তারা এসছে। আর এই যে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী এই সরকারের যে একটা পতন হওয়া উচিত, এটা তো একটা কনসেনসাস মানুষের মধ্যে ছিলই। 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, ইকোনমিক ক্রাইসিস, সব কিছু মিলিয়ে একটা নাভিশ্বাস উঠে গিয়েছিল মানুষের। তো এই সব কিছু মিলিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানটা, আন্দোলনটা একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল সাধারণ মানুষের মত প্রকাশের। এদিন 6 সমন্বয়ক অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল। এদিনই ঘোষণা আসে 4 আগস্ট থেকে শুরু হবে দেশব্যাপী অসহযোগ আন্দোলন। একই সময়ে প্রায় 7 ঘন্টার জন্য আবারও বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। এটি এমন এক সময় যখন নিরাপত্তা বাহিনী এবং আন্দোলনকারীদের সংঘর্ষ দেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে 24 জুলাইয়ের ইতিহাসে লেখা হয় প্রতিরোধ, সাহস এবং পরিবর্তনের গল্প। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন ধরে নেই প্রয়োজনীয় ওষুধ, পিল ও ইনজেকশন সরবরাহ। 2 চিকিৎসকের পরিবর্তে আছেন একজন, তিনিও অতিরিক্ত দায়িত্বে। সার্জনের অভাবে দীর্ঘ 5 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। ওষুধ ও জনবল সংকটে চিকিৎসা নিতে গিয়ে বিনা সেবায় ফিরে যাচ্ছেন শত শত রোগী। ফাঁকা ওয়ার্ড, খালি বেড ও রোগীশূন্য বহির্বিভাগ দেখে বোঝার উপায় নেই এটি সদর হাসপাতাল। একসময় এখানে রোগীর ভিড় থাকলেও বর্তমানে পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী আসে না বললেই চলে। সবশেষ 2022 সালে এখানে সিজারিয়ান অপারেশন হয়। গত 5 বছর ধরে গাইনি চিকিৎসক না থাকায় 20 শয্যার এই সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ বন্ধ। পিরোজপুর শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে পরিবার পরিকল্পনার পিল ও জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন সরবরাহ বন্ধ রয়েছে। আগে এই জায়গা সিজার হইতো মহিলাদের, এখন আর এই জায়গা সিজার হয় না। এই না হওয়ার কারণে আমাকে টাকা খরচা করে বারকুলে কিনে দিয়ে সিজার করা লাগে। সাধারণ ফ্যামিলিতে এখানে আসে চিকিৎসার জন্য, সব ওষুধটাই যদি এখান থেকে পায় সাধারণ ফ্যামিলি উপকৃত হয়। 2 জন চিকিৎসকের পদ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র একজন। তিনিও এই কেন্দ্রের স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নন। এছাড়াও সংকট রয়েছে নার্স, আয়া ও নাইট গার্ডের। আমাদের ম্যান পাওয়ারের সংকট, আমাদের নাইট গার্ড নাই, আমরা নিজেরাই গেট খুলি রুগী আসলে। যেটুকু আমাদের দেয় সেটুকুতে আমাদের যে পরিমাণে রোগী সেই হিসেবে আমাদের সবাইকে বিতরণ করা সম্ভব হয় না। এদিকে হাসপাতাল ভবনটি জরাজীর্ণ হওয়ায় বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। সামান্য বৃষ্টি হলে পড়ছে পানি, ফলে ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে যাওয়া মা ও শিশু রোগীরা।
সমস্যার সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের। নতুন একটা মা ও শিশু কল্যাণ কেন্দ্র হওয়ার জন্য এটা অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে। এখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটা এমও ক্লিনিকের পদটা বর্তমানে শূন্য। আমরা এই বিষয়গুলো আমাদের অধিদপ্তর পর্যায়ে যোগাযোগ করছি। ঢাকা থেকে এটা রিজিওনাল ওয়ারহাউস পর্যন্ত আসছে। রিজিওনাল ওয়ারহাউস থেকে যখন আমাদের সাপ্লাই দিবে, আমাদের মাঠে তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শুধু কথায় নয়, রং আর তুলির আঁচড়েই অনুভূতির প্রকাশ সম্ভব। ছবির ভাষায় নীরব অনুভূতির গল্প বলতেই শুরু হলো শ্রবণ প্রতিবন্ধী শিল্পী ফারিনা সামহি নিথির প্রথম একক চিত্র প্রদর্শনী সাইলেন্ট এক্সপ্রেশনস। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে অনুষ্ঠিত হয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। ভার্টেক্স চেম্বার্স ও সাজিতা ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হলো শ্রবণ প্রতিবন্ধী শিল্পী ফারিনা সামহি নিথির প্রথম একক চিত্র প্রদর্শনী সাইলেন্ট এক্সপ্রেশনস। 10 দিন ব্যাপী প্রদর্শনীতে শিল্পীর 61টি অ্যাক্রিলিক চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে রং, ফর্ম আর কল্পনার মেলবন্ধনে ফুটে উঠেছে জীবন, সংগ্রাম ও নীরব অভিব্যক্তির নানা গল্প। বলতে না পেরে ছেলেবেলা থেকে সুখ, দুঃখ, হাসি, কান্না প্রকাশে রং আর তুলিকেই সঙ্গী করেছেন শিল্পী ফারিনা সামহি নিথি। তৈরি করেছেন নিজস্ব ভাষা। আচ্ছা, যেটা বলছি যে আসলে কোনো বাধাকে বাধা মনে করা ঠিক না। আমরা হয়তো বা প্রতিবন্ধী মানুষ, কিন্তু একটু সুযোগ পেলে আমরাও আসলে অন্যান্য অপ্রতিবন্ধী মানুষদের মতো নিজেদের প্রতিভাকে দেখাতে পারবো। সো আমার মতো যারা আছেন তারা আসলে নিজেকে গুটিয়ে না রেখে যার যা মানে কী বলে এটাকে, যার যা প্রতিভা আছে সেটাকে আসলে বের করে নিয়ে আসতে হবে। লজ্জা পাওয়া যাবে না বা নিজেকে আসলে গুটিয়ে রাখা যাবে না। প্রদর্শনীর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। যখন একটা নারী রঙের তুলিতে, রঙের ক্যানভাসে যখন সেই টানটা দেয়, সেটা কিন্তু শুধু রঙের একটা টান না, সেটা কিন্তু তার সংগ্রাম, তার স্বপ্ন, তার কল্পনার একটা বহিঃপ্রকাশ। আগত দর্শনার্থীরা বলেন, অনুভূতি প্রকাশের মাধ্যম শুধু শব্দ নয়, শিল্প মানুষের গভীরতম আবেগকে প্রকাশ করতে পারে। কথা না বলে মানুষকে আমি বোঝাতে পারি না, তার মানে এটা কি আমার একার ব্যর্থতা নাকি আমার সামনে যারা থাকেন তাদেরও ব্যর্থতা? যদি অনুভবটা সকলের সমান হয়, বোধ এবং বিবেচনা যদি সবার সমান থাকে, তাহলে কে কথা বলতে পারলো না আর কে বলতে পারে তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে না। আমার মনে হয় যে আমরা যারা সব পারি তারা ওর মতো সুন্দর করে ছবি আঁকতে পারবো না। নীরবতাও যে কখনো কখনো শক্তিশালী ভাষা হয়ে ওঠে, শিল্পী ফারিনা সামহি সাইলেন্ট এক্সপ্রেশনে সেই বার্তা দিয়েছে। 10 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। বৃষ্টি রানী দাস, ডিবিসি নিউজ।